আসসালামু আলাইকুম। আমরা ইনশাল্লাহ আজকে চলন এবং অঙ্গচলন অধ্যায়টা শেষ করব। অধ্যায়টা অনেকে কিছু প্রবলেম থাকতে পারে, কিন্তু অধ্যায়টা বেশ ইজি। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই অধ্যায়টা পড়ানোর সময় কিংবা প্রত্যেকটা অধ্যায়ে আমার বোর্ডের চাইতে আমার কথার দিক বেশি ফোকাস দিবা, কারণ কথাগুলো তোমার মাথায় হিট করলে তোমার পড়তে এবং বুঝতে এবং মুখস্থ করতে খুব ইজি হবে। আসলে যেভাবে আমি শুরু করি, চলন এবং অঙ্গচলন অধ্যায় থেকে আমাদের সিকিউ কি কি আসবে, চারটা সিকিউ আসবে, চার টপিক থেকে। এক নাম্বার, একটা আদর্শ কর্ণিকার গঠন চিত্র সহ, আমি চিত্র আঁকে দেবো, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা। দুই নাম্বার, অস্থি এবং তরুণাস্থির পার্থক্য, এইটা এই অধ্যায়ের খুবই কমন একটা কোশ্চেন। তিন নাম্বার, যদি এই অধ্যায় থেকে একটা কোশ্চেন হয় তাহলে এই কোশ্চেনটা হবে, সেটা হচ্ছে হ্যাভার্সিয়ান তন্ত্রের গঠন চিত্র সহ। আর লাস্ট, সেটা হচ্ছে তিন প্রকার পেশির পার্থক্যের একটা ছক আছে, সেই ছকটা আমরা মুখস্থ করবো ইনশাআল্লাহ। এরপরে আসো আমাদের প্রথম পৃষ্ঠায়, দেখো আমাদের মানব কঙ্কতন্ত্রের যে সংজ্ঞা দিছে সেই সংজ্ঞার মধ্যে একটা কথা লেখা আছে, ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত। আমরা জানি যে আমরা যখন মায়ের পেটে ভ্রূণ অবস্থায় ছিলাম তখন আমাদের কোষগুলা তিনটা স্তরে বিন্যস্ত ছিল। বাইরের দিকে এপিডার্ম, মাঝের দিকে মেসোডার্ম, একদম সবার ভেতরে অ্যান্ডোডার্ম। আমাদের এই কঙ্কালতন্ত্রের পেশি বলো, তরুণাস্থি বলো, অস্থি বলো, লিগামেন্ট বলো, টেন্ডন বলো, যত কিছু উপাদান আছে সব এই মাঝামাঝি যে কোষের স্তর তথা মেসোডার্ম থেকে উদ্ভূত। তাহলে তোমাকে আমি এই কোশ্চেনটা বললাম, এমসিকিউ তো প্রায়ই হয়। তো তোমাকে আমি যদি প্রশ্ন করি যে অস্থি কোন ভ্রূণীয় স্তর থেকে তৈরি হয়েছে, বা পেশি তন্ত্র বা পেশি কোন ভ্রূণীয় স্তর থেকে তৈরি হয়েছে, ঘাবড়ানোর কিছু নাই, উত্তর কি হবে? মেসোডার্ম। আচ্ছা, চলে আসো। এরপরে বলছে কঙ্কাল তন্ত্রের শ্রেণীবিন্যাস তিনটা ভাগ করছে, বহিকঙ্কাল যেটা বাইরের দিক থেকে দেখা যায়, অন্তকঙ্কাল যেটা বাইরের দিক থেকে দেখা যায় না, চামড়ার ভেতরে থাকে, এবং অন্তকঙ্কাল নিয়েই হচ্ছে আমাদের এই অধ্যায়টা পড়াশোনা। অন্তকঙ্কালকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অক্ষীয়, রূপাঙ্গীয়, আমরা একটু পরেই পড়বো। এন্ড লাস্টে তিন নাম্বার স্প্ল্যানচনিক বা স্প্ল্যাঙ্কনিক, একই কথা, কঙ্কালতন্ত্র। এই উদাহরণটা এমসিকিউতে খুব আসে। তোমাকে বলবে নিচের কোনটি স্প্ল্যানচনিক কঙ্কালতন্ত্র, তুমি জাস্ট সিম্পলি একটা জিনিস মনে রাখবা, আমাদের শ্বসনতন্ত্র বা শ্বসনের সাথে জড়িত সকল কঙ্কালতন্ত্রই হচ্ছে স্প্ল্যানচনিক। যেরকম ল্যারিংসের তরুণাস্থি, ট্রাকিয়া, ব্রঙ্কাই ইত্যাদি তরুণাস্থি সবই হচ্ছে স্প্ল্যাঙ্কনিক বা স্প্ল্যানচনিক তরুণাস্থির অন্তর্গত। আশা করি তাহলে আর জীবনে ভুল হবে না। নিচের দিকে মানব কঙ্কালতন্ত্রের কিছু কাজ দিছে, টোটাল কাজটাই হচ্ছে তুমি রিডিং দিবা, এখান থেকে কোনো সিকিউ এমসিকিউ আসবে না এক্সেপ্ট দুইটা জিনিস। দেখো এই মাঝখানে একটা কথা লেখা আছে, রক্তকণিক উৎপাদন। আমাদের অস্থিমজ্জা থেকে প্রতি সেকেন্ডে গড়ে প্রায় 26 লক্ষ লোহিত রক্তকণিকা তৈরি হয়। আর নিচের দিকে আমাদের 11 নম্বর এবং 12 নম্বর পয়েন্টটা মুখস্থ রাখতে হবে, যে হরমোনাল নিয়ন্ত্রণ, অর্থাৎ আমাদের অস্থির মধ্যে একটা কোষ থাকে যার নাম হচ্ছে অস্টিওসাইট। এই অস্টিওসাইট থেকে একটা হরমোন নিঃসৃত হয় যার নাম হচ্ছে অস্টিওক্যালসিন। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের যে কঙ্কালতন্ত্র থেকে নিঃসৃত হরমোনের নাম কি? অস্টিওক্যালসিন। এখন অস্টিওক্যালসিনের কাজ কি? রক্তে চিনি ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করা। এই কাজটাও 3 স্টার, খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করো, এখানে দুইটা কথা আছে, চিনি ও চর্বি। একটা কথা হইলে হবে না, যদি শুধু চিনি থাকতো তাহলে ইনসুলিন হরমোন হতো, কিন্তু রক্তে চিনি ও চর্বি বললে সেটা অস্টিওক্যালসিন হবে। এন্ড লাস্টে রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি, দেখো এখানে একটা লেখা আছে, আমরা জানি আমাদের অস্থিমজ্জা দুই ধরনের, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে ইয়েলো বা পীত। পীত মিন্স হচ্ছে হলুদ। তাহলে এই পীত অস্থিমজ্জায় প্রচুর পরিমাণে এক প্রকার কোষ থাকে যার নাম হচ্ছে অ্যাডিপোজ কোষ, এবং এই অ্যাডিপোজ কোষ রাসায়নিক শক্তির আধার হিসেবে কাজ করে। এই এমসিকিউটা এর আগে আসছে, যে সঞ্চিত রাসায়নিক শক্তির আধার হিসেবে কাজ করে কে? অ্যাডিপোজ কোষ। মনে থাকবে ইনশাআল্লাহ। নিচের দিকে আসো, কঙ্কালতন্ত্রের উপাদান। আমি একটু আগেই বলছি যে আমাদের অস্থি লাগবে এবং কোমলাস্থি তথা তরুণাস্থি লাগবে। আর একটা হচ্ছে দেখো লিগামেন্ট, টেন্ডন এবং অস্থিসন্ধি বলছে, এইখান থেকে দুইটা এমসিকিউ হয়। সেটা হচ্ছে বলে যে একটি অস্থি অন্য অস্থির সাথে সংযুক্ত হয় কোনটির মাধ্যমে? উত্তর হচ্ছে লিগামেন্ট। আর টেন্ডন কি করে? পেশির সাথে অস্থির সংযোগ স্থাপন করে। একটা পেশি আইসে যে অস্থির উপর লাগবে, লেগে যাবে, সেই অস্থি আর পেশির সংযোগ স্থলে হচ্ছে টেন্ডনটা থাকে। এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে অস্থি অস্থি কি হবে? লিগামেন্ট। আর অস্থি পেশি টেন্ডন, বাস। কঙ্কালতন্ত্রের শ্রেণীবিভাগ, আমি আবার বারবার বলতেছি, এখান থেকে কোনো সিকিউ নাই, এখান থেকে শুধু এমসিকিউ আর বেসিক তথ্য বলি, এই জন্য আমি বই দেখায় পড়তেছি। কঙ্কালতন্ত্রের শ্রেণীবিভাগ, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে মানব শিশু যখন জন্মায় তখন তার দেহে কঙ্কাল থাকে বা অস্থি থাকে 300টা, কিন্তু পরিণত অবস্থায় কিছু কিছু অস্থি একত্রে মিলিত হয়ে একটা অস্থি
অস্থি হয়ে যায়, তখন সংখ্যাটা কমে দাঁড়ায় 206টা। তাহলে যদি বলা হয় যে মানব দেহে অস্থির সংখ্যা কয়টা, উত্তর হবে 206টা। যদি তোমাকে এইভাবে প্রশ্ন করা হয় মানব শিশু জন্মের সময় কয়টা অস্থি থাকে, এই কথাটা উল্লেখ থাকে মানব শিশু জন্মের সময়, তখন তোমার উত্তর হবে হচ্ছে 300টা। এখন দেখো আমাদের মেইনলি আমরা এখন পড়তেছি হচ্ছে অন্তঃকঙ্কাল নিয়ে। তো অন্তঃকঙ্কাল মানে কি, দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অক্ষীয় আর একটা হচ্ছে উপাঙ্গীয়। মানে কি, তুমি আমার ধরো এই মাথার ভেতর দিয়ে একটা রড বা শুল ঢুকাই দিলা, তাহলে এইটা যেই যেই অস্থিকে ভেদ করবে, তথা এই অক্ষ বরাবর যে অস্থিগুলো অবস্থিত সেটাই অক্ষীয়। এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। নিচের কোনটি অক্ষীয় কঙ্কালের উদাহরণ বা অ্যাক্সিয়াল স্কেলিটন, মনে রাখবা অক্ষী, করটি, মেরুদণ্ড, পিঞ্জর, মানে অক্ষ বক্ষ, অক্ষ বক্ষ, দেখো অক্ষ আর একটা হচ্ছে বক্ষ, মানে অক্ষীয় কঙ্কালের ফার্স্ট উদাহরণ হচ্ছে বক্ষ পিঞ্জর, অক্ষ বক্ষ মেরুকটি, মেরু মেরুকটি, মেরুতে হচ্ছে মেরুদণ্ড আর কোটিতে হচ্ছে করটি। তাহলে কি বলছি, কিভাবে মুখস্থ রাখবো, অক্ষ বক্ষ মেরু কোটি। কেমন, মানে কি অক্ষীয় কঙ্কালের উদাহরণ কি কি, বক্ষ পিঞ্জর মেরুদণ্ড আর একটা হচ্ছে করটি, নট করটিকা, আমরা একটু পরে পড়বো। এখন দেখো তাহলে অক্ষীয় কঙ্কালের সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট 80টা, উপাঙ্গীয় কঙ্কালের সংখ্যা হচ্ছে বাকি থাকে 126টা। এখন দেখো এই অধ্যায়ের এমসিকিউ এর ভান্ডার হইতেছে এই ছক। এই ছকটা তোমার একদম টানা মুখস্থ রাখতে হবে সংখ্যা সহ, কোনটা অক্ষীয় কঙ্কালের অন্তর্ভুক্ত, কোনটার সংখ্যা কয়টা, কোনটা উপাঙ্গীয় কঙ্কালের অন্তর্ভুক্ত, কোনটার সংখ্যা কয়টা, কোনটার ভিতর আবার কোনটা আছে, আমরা একটু পরে ব্যাখ্যা যাব। কিন্তু আমি এইটা হচ্ছে তোমার কাজ, এই ছকটা একদম টানা মুখস্থ করে ফেলবা ইনশাল্লাহ। আমরা এখান থেকে এমসিকিউ কমন পাবোই বোর্ডে। আসো এখন দেখো এখানেও সেম কথাই বলছে, এই চিত্র দেখে লাভ নেই, আমরা সরাসরি চলে যাব অক্ষীয় কঙ্কালের ফার্স্ট উদাহরণ করটির মধ্যে। তো করটি বলতে দুইটা জিনিস বোঝায়, করটি সমান সমান হচ্ছে করটিকা, করটিকা প্লাস মুখমণ্ডল, প্লাস মুখমণ্ডল, ঠিক আছে। সাথে আরো কিছু জিনিস আছে, সাথে কি জিনিস আছে, সাথে তিনটি কর্ণাস্থি আছে, 3 জোড়া কর্ণাস্থি আছে, কর্ণাস্থি সাথে, কর্ণাস্থি সাথে আছে হচ্ছে একটি হাইওয়েড বোন, হাইওয়েড বোন। এই 4টা জিনিস একত্রে বলা হয় করটি, খেয়াল করো। তাহলে করটির মধ্যে কি কি আছে, করটিকা আছে, করটিকা যার নাম বড় তার গঠন ছোট, টোটাল এই পার্টটাকে বলা হয় করটি, আর শুধু মাথার পার্টটাকে বলা হয় করটিকা। ওই যে করটিকার নাম বড় তাহলে গঠন ছোট হবে। তাহলে আমরা বুঝতে পারলাম করটি জিনিসটা কি, যেটাকে বলা হয় স্কাল। তাহলে এখন করটির মধ্যে প্রধানত আমি তোমাকে কি বলছি, আমাদের একটা জিনিস লাগবে, এই সংখ্যাগুলা, করটিতে অস্থির সংখ্যা হচ্ছে 29টা, খুবই 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 গুরুত্বপূর্ণ। আমি বারবার বলতেছি এই অধ্যায় থেকে এমসিকিউ মানেই হচ্ছে সংখ্যা, তোমাকে বলবে করটির অস্থির সংখ্যা কত, করটিকার অস্থির সংখ্যা কত, মেরুদণ্ডের অস্থির সংখ্যা কত, বক্ষপিঞ্জর অস্থির সংখ্যা কত, এরকম টাইপের কোশ্চেন হবে। তো করটির মধ্যে যে 29টা কোশ্চেন বোনস আছে তার মধ্যে ফার্স্টে হচ্ছে করটিকাতে আমরা ভাগ করছি, যেটা যার অপর নাম হচ্ছে ক্রেনিয়াম বা মাথার খুলি, এটা হচ্ছে স্কাল আর এটা হচ্ছে ক্রেনিয়াম। তো এইখান থেকে আমাদের যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে 1 নাম্বার 6 ধরনের মোট 8টি, কয়টি, তাহলে করটিতে অস্থির সংখ্যা 29টা, করটিকাতে কয়টা, 8টা, কি কি এই জিনিসটা আমাদের মুখস্থ রাখতে হবে। এই যে নামটা মনে রাখবা হচ্ছে স্টেপ অফ দিয়ে, কি দিয়ে, স্টেপ অফ দিয়ে। দেখো এসতে হচ্ছে স্ফেনয়েড, টিতে হচ্ছে টেম্পোরাল, ইতে হচ্ছে এথময়েড, পিতে হচ্ছে প্যারাইটাল, আর ওতে হইতেছে অক্সিপিটাল, এফতে হচ্ছে ফ্রন্টাল। তাহলে ইনশাল্লাহ এইটুক আমরা মুখস্থ রাখতে পারবো যে আমাদের করটিকার কয়টা অস্থি, 6 ধরনের 8টা, এই হচ্ছে তার ছন্দ কি কি, স্টেপ অফ। এখন আসো মুখমণ্ডল, এই সংখ্যাটা একবার বোর্ডে এসে গেছে যে মুখমণ্ডলীয় অস্থি সংখ্যা কয়টি, 8 ধরনের 14টি, 8 ধরনের কয়টি, 14টি, অর্থাৎ প্রত্যেকটা অস্থি 2টা করে এক্সেপ্ট 2টা অস্থি। এই যে মুখমণ্ডলীয় অস্থিগুলার নাম বলে আমাদের জানতে হবে, কারণ তোমাকে প্রশ্ন করবে নিচের কোনটি করটিকার অস্থি নয় বা নিচের কোনটি মুখমণ্ডলীয় অস্থি নয়, তুমি কিভাবে মুখস্থ করবা, দেখো মুখস্থ করবা এইভাবে, সেটা হচ্ছে ভোলা মামা, কি বলছি, কি মামা, ভোলা মামা জাপানে ইন, ভোলা মামা জাপানে ইন। খেয়াল করো যে ভোতে হচ্ছে ভোমার, লাতে হচ্ছে ল্যাক্রিমাল, মাতে হচ্ছে ম্যান্ডিবল, আর এক মাতে হচ্ছে ম্যাক্সিলা, যাতে হচ্ছে জাইগোম্যাটিক,
পাতে প্যালাটাইন, নেতে হচ্ছে ন্যাসাল অস্থি, ইনতে ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা। টোটাল 8 ধরনের 14টা অস্থি আমরা পাই গেছি, এখান থেকে আর কিছু লাগবে না। আর একটা জিনিস আমি আগেই বলছি যে আমাদের টোটাল কর্ণাস্থি আছে 3 জোড়া তথা 6টা, ডান কালে 3টা বাম কালে 3টা, আর আছে একটা হাইওয়াইড ইউ আকৃতির একটি ইউ আকৃতির হাইওয়াইড বোন। এই টোটাল হচ্ছে 29টা হয়। চলে আসো আমাদের মেরুদণ্ডের মধ্যে। মেরুদণ্ড আমরা জানি যে কতগুলা চাকতির সমন্বয়ে গঠিত। কতগুলা কিসের সমন্বয়ে? চাকতির সমন্বয়ে গঠিত। এই চাকতিগুলাকে বলা হয় হচ্ছে কশেরুকা বা ভার্টিব্রা। কশেরুকা বা ভার্টিব্রা। সো এই যে একটা আদর্শ কশেরুকার গঠন, এই চিত্রটা আসলে অনেক এরপরে পৃষ্ঠায় দিছে খুব জটিল করে, আমি যেভাবে সংক্ষেপে আঁকবো তুমিও সেভাবে আঁকবা, এটা আমাদের সিকিউতে খুব আসে। সো চলো আমরা একটা সুন্দর ছবি আঁকার মাধ্যমে পড়ালেখাটা কমপ্লিট করে আসি। ফার্স্ট যে কথাটা আসলে হইছে সেটা হচ্ছে একটি আদর্শ কশেরুকার গঠনের প্রধানত 2টা অঞ্চল জায়গা পাওয়া যায়। প্রধানত কয়টা অঞ্চল পাওয়া যায়? 2টা পার্ট পাওয়া যায়। প্রধানত 2টা পার্ট পাওয়া যায়। দেখো আমি কিভাবে আঁকি, খেয়াল করছো? একটু কিডনি শেপড, একটু লাভ শেপ হইছে, তাই না? এই যে জায়গাটা আমি আসলে আঁকলাম, এইটাকে বলা হয় একটা ভার্টিব্রার মূল দেহ বা সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি। কি বলা হয় তাহলে? এই জায়গাটাকে বলা হয় হচ্ছে ভার্টিব্রাল বডি, যার অপর নাম হচ্ছে সেন্ট্রাম। যার অপর নাম কি? সেন্ট্রাম। তো তুমি আসলে এক জিনিসটা জানো যে ভার্টিব্রা গুলা একটার পরে আরেকটা, আরেকটার পরে আরেকটা, আরেকটার পরে একটা অবস্থান করতেছে। তো ধরো আমার এই হাতটা একটা ভার্টিব্রা, আবার এই হাতটা একটা ভার্টিব্রা, দুইটা যদি পরস্পরের সাথে এই সেন্ট্রামের দিয়েই তো সংযুক্ত থাকে, তাহলে ঘষা লাগতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা কি করছেন যে এই যে সেন্ট্রাম বরাবর, সেন্টার বরাবর এক প্রকার তরুণাস্থি দিয়ে দিছে। এক প্রকার কি দিয়ে দিছে? তরুণাস্থির একটা প্লেট এই বসায় দিছে। অর্থাৎ ধরো ধরো এই হচ্ছে আমার একটা তরুণাস্থি, ধরো এই একটা হচ্ছে আমার তরুণাস্থি। এরপরে কি করছে? এই তরুণাস্থি মানে এখানে একটা কশেরুকা, এরপরে এইখানে একটা তরুণাস্থির প্লেট, এরপরে আর একটা কশেরুকা দিছে, যার কারণে প্রত্যক্ষ ঘর্ষণটা হয় না, অর্থাৎ অস্থিগুলা ক্ষয় হয় না। এই যে প্লেটটা এখানে থাকে, এই প্লেটটাকে বলা হয় হচ্ছে ইন্টার ভার্টিব্রাল ডিস্ক। কি বলা হয়? ইন্টার ভার্টিব্রাল ডিস্ক। এবং ইন্টার ভার্টিব্রাল ডিস্কটা হচ্ছে এক প্রকার তরুণাস্থি, যেটা হচ্ছে শ্বেত তরুণাস্থি। যেটা কি? ওই কশেরুকার শে দিয়ে মনে রাখবা, শ্বেত তরুণাস্থি। ঠিক আছে? শ্বেত তরুণাস্থি। আচ্ছা, ভালো কথা। এখন এই যে সেন্ট্রাম, এই সেন্ট্রামের দুই পাশে, এই যে দুই পাশে ছোট ছোট 2টা আর্টিকুলার ফ্যাসেট থাকে। ছোট ছোট আর্টিকুলার ডেমি ফ্যাসেট, আসলে অ্যাকচুয়ালি ডেমি মানে অর্ধেক, ডেমি ফ্যাসেট থাকে। তো এইটাকে বলা হয় হচ্ছে কোস্টাল ডেমি ফ্যাসেট। কি বলা হয়? কোস্টাল ফ্যাসেট বলো বা কোস্টাল ডেমি ফ্যাসেট বলো, একই কথা। কোস্টাল ডেমি ফ্যাসেট, মেডিকেলের বইগুলোতে ডেমি ফ্যাসেট লেখা, উচ্চতর যে বইতে উচ্চ ক্লাসে তোমাদেরটা ফ্যাসেট লেখা। তো এই কোস্টাল ডেমি ফ্যাসেট মানে কি? কোস্ট মানে হচ্ছে রিবস, পরশুকা, আমাদের বুকের খাঁচার পরশুকা। এই পরশুকাগুলা মাথা এই ভার্টিব্রাল বডির এই জায়গায় এসে সংযুক্ত হয়। এই জন্য এই জায়গার মধ্যে একটা ছোট গর্তর মতো জায়গা আছে। ছোট কি? ধরো ধরো এই যে ধরো আমার এই হাতের মাথাটা হচ্ছে রিবস, তাহলে রিবসটা আসার জন্য কি হয়েছে? এখানে যুক্ত হইতে হলে এখানে একটা গর্তের মতো জায়গা সৃষ্টি হয়েছে না? এটাই হচ্ছে ফ্যাসেট। এটাই হচ্ছে কি? ফ্যাসেট। তো এখানে এসে আসলে সংযুক্ত হয়, এই জন্য নাম হয়ে গেছে কোস্টাল ডেমি ফ্যাসেট। তো এই কোস্টাল ডেমি ফ্যাসেটের পরে যায় এইখান থেকে সুন্দর করে 2টা স্ট্রাকচার বের হয়ে যায়। ঠিক আছে? 2টা স্ট্রাকচার বের হয়ে যায়। এই যে 2টা স্ট্রাকচার তথা লম্বা রডের মতো অংশ বের হয়ে গেল, এইটাকে বলা হয় পেডিকল। এটার নাম কি? অঞ্চল জায়গাটার নাম কি? পেডিকল। পেডিকল। দেখো আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলোই বললাম, তুমি লিখবা। তো এই পেডিকল কি হয়? সে আড়াআড়ি সোজাও যায় না, একদম পাশাপাশিও যায় না, সে একটু আড়াআড়ি বেঁকে যায়। সে একটু কি হয়? আড়াআড়ি বেঁকে যায়। এবং আড়াআড়ি বেঁকে যায় সে আসলে কি তৈরি করে? একটা
প্রসেস তৈরি করে। মনে রাখবা প্রসেস মানে কি? প্রসেস মানে হইতেছে একটা লম্বা অংশ। কি অংশ? লম্বা অংশ। মনে থাকবে এই কথাটা, মনে থাকবে। আমরা এই কঙ্কালতন্ত্র পড়ার সময়, সিস্টেমটা হাড্ডি পড়ার সময় প্রসেস যেখানেই পাবা সেখানেই বুঝবা যে কোনো কিছু থেকে উদ্গত একটা লম্বা অংশ, এখানে একটা উদ্গত এক্সট্রা লম্বা পার্ট, তাহলে এটা একটা প্রসেস। যেহেতু সেটা সোজাসুজি ভার্টিক্যালও যায় না, আবার হরাইজন্টালও যায় না, সে গেছে কি ট্রান্সভার্স ওয়েতে, এই জন্য এটার নাম হয়ে গেছে হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। কি হয়ে গেছে? ট্রান্সভার্স প্রসেস। এখন এই ট্রান্সভার্স প্রসেসের এই জায়গাটা, ট্রান্সভার্স প্রসেসের এই জায়গাটায় আবার আরো দুইটা বেশ বড় সড়ো ফ্যাসেট থাকে। বেশ বড় সড়ো কি থাকে? ফ্যাসেট থাকে। আসলে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা এই জায়গায় আবার দুইটা ফ্যাসেট কেন দিছে, এটা একটা মজার কাহিনী আছে। ধরো এই পাশে আমার এই একটা কশেরুকা একটা কশেরুকা, এটা এমনি জোড়া লাগাইলাম, তাহলে এটা যে কোনো সময় পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাহলে কি করতে হবে? কিন্তু ধরো আমি যদি এইভাবে জিনিসটাকে লাগাই, তাহলে খুব শক্তপোক্ত হইলো না? এই যে আঙুল যেভাবে এভাবে লাগাইলে খুব শক্তপোক্ত হইলো না? এক্স্যাক্টলি। তো উপরের দিকে ফ্যাসেট, এই ফ্যাসেটটা একটা কশেরুকার আবার নিচের দিকেও আছে। একটা কশেরুকার ধরো এরকম একটা নিচের যে ফ্যাসেটটা, এটাকে বলা হয় ইনফেরিয়র আর্টিকুলার ফ্যাসেট। আর্টিকুলার মানে সংযোগ, ইনফেরিয়র মানে নিচে, নিচের দিকে সংযোগ। একটা কশেরুকার সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট আর একটা কশেরুকার ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেটের সাথে খাপে খাপে বসে যায়, ফলে তখন এরকম একটা বন্ধন, খুব শক্তিশালী বন্ধন থাকে, যার কারণে কশেরুকাগুলো পরস্পর থেকে বিচ্যুত হয়ে যায় না। তাহলে এই জায়গাটার নাম কি? সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। কি নাম? সুপেরিয়র, সুপেরিয়র আর্টিকুলার, আর্টিকুলার, আর্টিকুলার ফ্যাসেট। বাস। এখন এই সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট থেকে আবার এই দিকে কিছু একটা পাতলা স্ট্রাকচার, দেখো এরকম একটা পাতলা, বেশ পাতলা স্ট্রাকচার এরকম হয়ে গেছে না? এই অংশটার নাম হচ্ছে ল্যামিনা। এই অংশটার নাম হচ্ছে কি? ল্যামিনা। একটা প্লেট, একটা প্লেটের মতো অংশ, এবং এই ল্যামিনা দুইটা পরস্পর মিলিত হয়ে আবার পিছনের দিকে একটা কাটার মতো অঞ্চল তৈরি করছে না? এটাও বললাম একটা লম্বা উদ্গত অংশ। তাহলে এটার নামও কি হবে? প্রসেস। এটার নামও কি হবে? প্রসেস। যেহেতু সেটা কাটার মতো, কাটার ইংলিশ নাম হচ্ছে স্পাইন, তার নাম হয়ে গেছে স্পাইনাস প্রসেস। ঠিক আছে? তাহলে এখন টোটাল জিনিসটাকে আমরা দেখলে মাঝখানে একটা গহ্বর দেখতে পাবো। এই গহ্বরটার নাম হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। এর নামটা কি? ভার্টিব্রাল, ভার্টিব্রাল ফোরামেন। মনে থাকবে? ফোরামেন। ফোরামেন মানে কি? ছিদ্র। ফোরামেন মানে কি? ছিদ্র। এই যে ভার্টিব্রার মধ্যে ছিদ্র, নাম হয়ে গেছে ভার্টিব্রাল ফোরামেন। তো এই ভার্টিব্রাল ফোরামেনকে ঘিরে থাকে হচ্ছে আমাদের মেনিনজেস, এরকম করে থাকে আমাদের মেনিনজেসকে ঘিরে রাখে। এবং এই একটা ভার্টিব্রাল ফোরামেন এভাবে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা মিলিত হয়ে তৈরি করে হচ্ছে ভার্টিব্রাল ক্যানাল। কি তৈরি করে? ভার্টিব্রাল ক্যানাল তৈরি করে। মনে থাকবে? এই ভার্টিব্রাল ক্যানালের মধ্যে আমার স্পাইনাল কর্ড, আমাদের কি স্পাইনাল কর্ড, বা যেটার অপর নাম হচ্ছে সুষুম্না কাণ্ড বা সুষুম্না দণ্ড, যাই বলো না কেন, এই সুষুম্না কাণ্ড সুরক্ষিত থাকে। তাহলে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এর আগে বোর্ডে এসে গেছে যে সুষুম্না কাণ্ড থাকে কোথায়, ভার্টিব্রাল ফোরামেন না ভার্টিব্রাল ক্যানাল? উত্তর হচ্ছে ভার্টিব্রাল ক্যানাল। তাহলে দিস ইজ অল অ্যাবাউট একটি আদর্শ কশেরুকার গঠন। তাহলে একটা আদর্শ কশেরুকার গঠন যখন লিখবো, আমরা দুইটা শিরোনাম লিখবো, সাথে এই ছবিটা আঁকবো লেভেলিং সহ। এক নম্বর হচ্ছে সেন্ট্রাম বা ভার্টিব্রাল ডিস্ক বা ভার্টিব্রাল বডি, আর একটা হচ্ছে ভার্টিব্রাল আর্চ। আর্চ মানে কি? বাঁকা স্থান। এই টোটাল জিনিসটা বাঁকা। এই আর্চের মধ্যে কি আছে? প্রথমে পেডিকল আছে, এরপরে একজোড়া সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, এবং ঠিক তার নিচে একজোড়া ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস আছে, এবং এই পাশ থেকে উদ্গত একজোড়া ট্রান্সভার্স প্রসেস, একজোড়া ল্যামিনা, এবং দুই পাশের ল্যামিনা মিলিত হয়ে তৈরি হয়ে গেছে কি? একটি স্পাইনাস প্রসেস। দ্যাটস অল। এই কথাগুলাই আমাদের বইতে সুন্দর করে লেখা আছে, তুমি জাস্ট ছবিটা প্র্যাকটিস করে বইটা পড়ে ফেলবা। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই অধ্যায়ে যে এখান থেকে একটা এমসিকিউ বারবার বোর্ডে আসে, সেটা হচ্ছে কোন প্রকারের কশেরুকা কয়টা আছে? খেয়াল করো, সার্ভাইকাল। সার্ভাইকাল মনে রাখবা কি? সার্ভাইকাল মানে হচ্ছে গ্রীবাদেশীয় ঘাড়,
থোরাসিক মানে বক্ষদেশীয়, লাম্বার মানে কোটিদেশীয়, পেট, স্যাক্রাল হচ্ছে শ্রোণীদেশীয় অর্থাৎ মাজা, কক্সিজিয়াল হচ্ছে পুচ্ছদেশীয় একদম নিচে, সার্ভাইকালের স দিয়ে মনে রাখবা 7। দেখো থোরাসিক মানে কি বক্ষ, বক্ষর ব দিয়ে মনে রাখবা 12। লাম্বার মানে হচ্ছে লাম্বার বলো আর স্যাক্রাল বলো, লাম্বার বলো আর স্যাক্রাল বলো দুইটাই কি 5। ফার্স্টে হচ্ছে লাম্বার কথাটা খেয়াল করো, 12 থেকে 7 বিয়োগ দিলে কত হয় 5। আর বাকি যে স্যাক্রাল আর কক্সিজিয়াল দুইটাই হচ্ছে একটা করে। আমাদের শিশু অবস্থায় 5টা থাকে, পরবর্তীতে অ্যাডাল্ট অবস্থায় 5টা একীভূত হয়ে একটা, আর লাস্টে 4টা, শিশু অবস্থায় 4টা থেকে 4টা একীভূত হয়ে একটা তৈরি করে। দ্যাটস ইট। তাহলে সংখ্যাগুলো আশা করি মুখস্থ হবে। তার মানে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে কশেরুখার সংখ্যা কয়টি, তুমি উত্তর দিবা হচ্ছে 26টা। উত্তর দিবা কয়টা 26টা। বাস, মেরুদণ্ডের কাজ রিডিং দিলেই হবে। বক্ষপিঞ্জর আসলে পড়ার কিছু নেই, বক্ষপিঞ্জর থেকে এমসিকিউ। বক্ষপিঞ্জরে আমাদের টোটাল অস্থি সংখ্যা কয়টা, টোটাল অস্থি সংখ্যা হচ্ছে আমাদের 25টি। 25টা কিভাবে হয় দেখো, আমাদের 12 জোড়া পরশুকা থাকে আর একটা স্টারনাম থাকে যার অপর নাম হচ্ছে উরফলক। তাহলে 12 জোড়া পরশুকা, 12 দুগুণে 24 আর একটা স্টারনাম কত হয় 25। এখন আসো স্টারনামে কি কি পাওয়া যায়, একটা পাওয়া যায় ম্যানুব্রিয়াম, দেহ আর জিফয়েড প্রসেস। এই কথাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমাকে প্রশ্ন হবে জিফয়েড প্রসেস কি বলছি, জিফয়েড প্রসেস। প্রসেস মানে কি একটা লম্বা উদ্গত অংশ, এই দেখো ছোট্ট একটা লম্বা উদ্গত অংশ, এটার নাম হচ্ছে জিফয়েড প্রসেস, স্টারনামের নিচে থাকে। এই জিফয়েড প্রসেসকে, জিফয়েড প্রসেস পাওয়া যায় কোন অস্থিতে, উত্তর হচ্ছে স্টারনাম। বুঝা গেছে? এন্ড নিচের দিকে আসো, সেটা হচ্ছে পরশুকা। এখান থেকে পরশুকার গঠন মঠন কিচ্ছু পড়া লাগবে না, লাগবে হচ্ছে এইখান থেকে 3টা লাইন, এটা এমসিকিউতে দিবে। সেটা হচ্ছে প্রকৃত পরশুকা কারা, প্রথম থেকে 7, 1 2 3 4 5 6 7, প্রথম 7 জোড়া উপর থেকে নিচে, প্রথম 7 জোড়া হচ্ছে প্রকৃত পরশুকা, কারণ এরা সরাসরি স্টারনামের সাথে কোস্টাল কার্টিলেজ দিয়ে সংযুক্ত থাকে। আমরা বক্ষপিঞ্জরের ছবিটা তুমি যদি দেখো, এইগুলি হচ্ছে অস্থি, আর মাঝখানের যে সাদা সাদা স্ট্রাকচারটা দেখতে সেটা হচ্ছে তরুণাস্থি। অস্থি তো আমাদের এই তরুণাস্থির মাধ্যমে আমাদের এই যে ম্যানোব্রিয়াম, এই ম্যানোব্রিয়ামের সাথে সংযুক্ত হয়, এই জন্য এদেরকে বলা হয় কোস্টাল তরুণাস্থি, কোস্টাল কার্টিলেজ। অপকৃত পরশুকা কারা, 8 9 10 এই 3টা, এন্ড লাস্টে ভাসমান পরশুকা, এটা প্রচুর আসে 11 নাম্বার আর 12 নাম্বার, এই দুইটাকে বলা হয় ভাসমান পরশুকা। কারণ কি, এরা আর স্টারনামের সাথে সংযুক্ত হয় না, এরা সামনের দিকে এইভাবে অবস্থান করে। আচ্ছা, আমরা চলে আসি লাস্টের দিকে, সেটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে ফার্স্ট আছে হচ্ছে বক্ষস্থি চক্র, ইংলিশ নামটা লাগবে পেক্টোরাল গার্ডেল। কয়টা, সংখ্যায় 2টা। কয়টা, সংখ্যায় 2টি। কয়টি, 2টি। এখন সরি 2টি বলতেছি, 4টি। অস্থি সংখ্যা 4টা। বক্ষস্থি চক্রের অস্থি সংখ্যা কয়টা, 4টা। বামে 2টা, ডানে 2টা। একজোড়া ক্লাভিকল এবং একজোড়া স্ক্যাপুলা। দেখো ক্লাভিকলের সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে 1 নাম্বার পার্ট ক্লাভিকল ইটালিক এফ অক্ষরের মতো বাঁকা অস্থি, এবং খুবই গুরুত্বপূর্ণ ক্লাভিকলে কোনো মজ্জা গহ্বর নাই, এই জিনিসটা লাগবে, কোনো মজ্জা গহ্বর নাই। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ক্লাভিকল একটা লং বোন, ক্লাভিকল একটা কি বোন, লং বোন। বাস, এই 3টা কথা মনে রাখলেই হবে। স্ক্যাপুলা দেখতে চাপা ও ত্রিকোণাকার অস্থি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই লাইনটা, তোমাকে বলবে যে কোরাকয়েড প্রসেস এবং অ্যাক্রোমিয়াল প্রসেস পাওয়া যায় কোন অস্থিতে, উত্তর হচ্ছে স্ক্যাপুলা। কোরাকয়েড প্রসেসটা হচ্ছে, তুমি যদি দেখো এর মাথায় এইভাবে একটা বোঝ থাকে, আর এই যে গোলাপি কালারের বোঝ দেখতেছো এটা হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস। ঠিক আছে, তাহলে কোরাকয়েড প্রসেস এবং অ্যাক্রোমিয়াল প্রসেস থাকে কোথায়, স্ক্যাপুলাতে। এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটা প্রচুর পরিমাণে বোর্ডে আসছে, যে গ্লিনয়েড ক্যাভিটি বলে একটা ক্যাভিটি আছে, গর্ত আছে আমাদের এই স্ক্যাপুলায়। এই যে দেখো, এই যে ক্যাভিটিটা, এটাই হচ্ছে গ্লিনয়েড গহ্বর। তাহলে তোমাকে প্রশ্ন খেয়াল করো, 2টা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, বলা যায় 99% কমন। সেটা হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি থাকে কোন বনে বা থাকে কোন অস্থিতে, উত্তর হচ্ছে স্ক্যাপুলা। আর গ্লিনয়েড ক্যাভিটিতে কি সংযুক্ত হয়, আমাদের যে হাতের যে হিউমেরাস, এই হিউমেরাস বোনটা নিচে আসে এভাবে থাকে, আর উপরের যে হিউমেরাসের মস্তক সেটা হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটিতে সংযুক্ত থাকে। প্রশ্নটা খেয়াল করো, যদি কোশ্চেন হয় গ্লিনয়েড ক্যাভিটিতে কোন অস্থি সংযুক্ত থাকে, গ্লিনয়েড ক্যাভিটিতে কোন অস্থি সংযুক্ত থাকে, উত্তর হচ্ছে হিউমেরাস। আর গ্লিনয়েড ক্যাভিটি থাকে কোন অস্থিতে, উত্তর হচ্ছে স্ক্যাপুলা। আশা করি বুঝতে পারছো। আমরা চলে আসি নিচের দিকে, ঊর্ধ্বপদের যে অগ্রপদের অস্থি, সেটা হচ্ছে আমরা জানি ঊর্ধ্ব বাহুতে প্রথম একটা অস্থি আছে, যেটা হচ্ছে হিউমেরাস। হিউমেরাসের গঠনটা আমি তোমাকে একটু বুঝাই।
ফার্স্ট অফ অল হিউমেরাসের একটা সুন্দর মস্তক আছে, একটা সুন্দর কি আছে, হিউমেরাসের একটা মস্তক আছে বা হেড আছে, যেই হেডটা কেবলই বললাম যে এই হেডটা কোথায় কোন গহ্বরে সংযুক্ত থাকে, গ্লিনয়েড ক্যাভিটিতে সংযুক্ত থাকে। কোন ক্যাভিটি? গ্লিনয়েড ক্যাভিটি বা গ্লিনয়েড গহ্বরের সাথে সংযুক্ত থাকে। তো এই মাথার পরে একটা সংক্ষিপ্ত জায়গা আছে, মাথার পরে কি আছে, একটা সংক্ষিপ্ত জায়গা আছে। এই সংক্ষিপ্ত জায়গাটাকে বলা হয় হচ্ছে গ্রীবা। কি বলা হয়? গ্রীবা বলা হয়। গ্রীবা এর অপর নাম হচ্ছে নেক বা ঘাড়। এরপরে ছোট ছোট, আচ্ছা লাল কালি নেই, ছোট ছোট দুইটা আহ একটু উঁচু অংশ দেখা যায়, ঠিক আছে? যেরকম সমতল ভূমিতে দেখবা না কিছু কিছু পাহাড়, ঠিক না, খুব অল্প একটু উঁচু জায়গা, ঠিক এরকম ছোট ছোট দুইটা উঁচু জায়গা পাওয়া যায়। এই ছোট উপজায়গা উঁচু জায়গাটাকে বলা হয় ছোট টিউবারকল বা স্মল টিউবারকল। টিউবারকল। আর বড়টাকে বলা হয় বড় টিউবারকল। টিউবারকল। টিউবারকল মানে কি? টিউবারকল মানে উঁচু জায়গা। টিউবারোসিটি কি? টিউবারোসিটি উঁচু জায়গা কিন্তু টিউবারকলের চাইতে ছোট। এবং এই দুইটার মাঝখান দিয়ে একটা ফাঁকা জায়গা থাকে, সেটা একটু নিচে পিছনে যায়, পরস্পরের সাথে মিশে যায়, আর এই বোনসটা লম্বা হয়ে নিচের দিকে চলে আসে। এখন এখানে একটা কথা আছে, এখানে কথাটা হইতেছে এই যে গ্রিবাটা আমি তোমাকে এখানে দেখাইলাম সেটা হচ্ছে আমাদের এই ছোট বড় টিউবারকল আর মস্তকের মাঝখানে যে সংক্ষিপ্ত জায়গাটা, এই যে জায়গাটা, এটাকে বলা হয় অ্যানাটমিক্যাল গ্রিবা। কি বলা হয়? অ্যানাটমিক্যাল বা স্ট্রাকচারাল গ্রিবা। আর এই জায়গাটার আর একটা নাম আছে, সেটা হচ্ছে ধরো আমি এই বোনসটাকে এইভাবে ধরলাম, তাহলে এই জায়গাটা, এই যে জায়গাটা, এটার একটা সুন্দর নাম আছে, এটার নাম হচ্ছে সার্জিক্যাল গ্রিবা। কি? সার্জিক্যাল গ্রিবা। ভাইয়া সার্জিক্যাল গ্রিবা কেন? কারণ আমাদের যে হাত ভাঙলে অর্থাৎ হিউমেরাস ভাঙলে এই সার্জিক্যাল গ্রিবা বরাবরই ফ্র্যাকচারটা হয়, এই জন্য এর নাম দেওয়া হয়েছে সার্জিক্যাল গ্রিবা। আশা করি বুঝতে পারছো। ওকে, এখন আসো, এই নিচের টোটাল পার্টটা হচ্ছে তার দেহ বা বডি, এবং বডিতে একটা খসখসা খাজের মতো আছে। খসখসা কি আছে? একটা খাজের মতো আছে। খাজ মানে দাগ, খসখসা দাগ। কিরকম জিনিস? ধরো আহ ধরো আমি তোমার একটা সুন্দর উদাহরণ দেই। আহ ধরো একটা লম্বা নল একটা জায়গায় খুব ভালো ফিনিশিং হয় নাই, এরকম উঁচু আল হয়ে লম্বা লম্বি হয়ে আছে। এই যে খসখসা উঁচু জায়গাটা, এটাকে বলা হয় রিজ। এটাকে বলা হয় কি? রিজ। তাহলে এটা অবশ্যই কি? রিজ। এখন প্রশ্ন হচ্ছে কি রিজ? এই জায়গাটায় ডেলটয়েড মাসেল আইসে সংযুক্ত হয়। আমাদের হাতের এই মাসেলটার নাম হচ্ছে ডেলটয়েড। ডেলটয়েড মাসেল এখানে এসে সংযুক্ত হয় বলে এর রিজের নাম হয়ে গেছে ডেলটয়েড। ডেলটয়েড রিজ। বুঝা গেছে? অবশ্যই ইনশাল্লাহ আমরা ভালো মতন বুঝতে পারছি। এখন কাহিনী হচ্ছে নিচের দিকে এসে সে দুইটা কিনারা তৈরি করে, দুইটা ছোট ছোট কিনারা ভাগ করছে না, এটাকে বলা হয় এপিকন্ডাইল। ভেতরেরটাকে মিডিয়াল, পাশেরটাকে ল্যাটারাল। আমি একবারই লিখে দিই ছোট করে, এটাকে বলা হয় কি? এপিকন্ডাইল। কন্ডাইল। ঠিক আছে? এখন তুমি যদি নিচের দিকে দেখো, নিচের দিকে আরো দুইটা স্ট্রাকচার সে বানায় এরকম করে, আরো দুইটা স্ট্রাকচার। কথা বোঝা গেছে? আরো দুইটা স্ট্রাকচার এই যে এখানে লিখছে, একটার নাম ক্যাপিচুলাম আর একটার নাম ট্রকলিয়া। এটার নাম হচ্ছে ক্যাপিচুলাম আর এটার নাম হচ্ছে ট্রকলিয়া। বোঝা গেছে? তাহলে আশা করি আমাদের হিউমেরাস নিয়ে বইয়ের মধ্যে যেই ঝাপসা কথাগুলো ছিল এখানে আসলে ঠিক মতো দেখায় নাই, সেই কথাটা আমরা বুঝতে পারছি যে কোনটা হেড, কোনটা অ্যানাটমিক্যাল গ্রিবা, কোনটা সার্জিক্যাল গ্রিবা, কোনটা ছোট টিউবার কল, কোনটা বড় টিউবার কল, কোনটা ডেলটয়েড রিজ, কোনটা আসলে এপিকন্ডাইল, কোনটা ক্যাপিচুলাম, কোনটা ট্রকলিয়া। আরেকটু যদি তোমাকে একটু সুন্দর করে বোঝায়, আসলে দেখো এই জায়গাটা, আমি একটু কি কালার নেই, নতুন কালার নেই, নতুন কালার নেই, একটু বড় করি। এই যে জায়গাটা এখানে ছিল, এই যে জায়গাটা, এই গর্তর নাম কি বলতো? গ্লিনয়েড ক্যাভিটি। এই গ্লিনয়েড ক্যাভিটি আসলে কিসের পার্ট? এই পাশে কি আছে? স্ক্যাপুলা আছে।
মনে থাকবে। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমি যদি আরেকটু দেখাই, আমাদের এই যে ডেলটয়েড মাসলটা আমাদের এই যে এইভাবে আসে, এই যে, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ডেলটয়েড মাসল। আমি যদি হাত এইভাবে থাকি তাহলে এই যে মাসলটা এটা ডেলটয়েড মাসল। দেখো দেখো আমার সাথে মিলে যাইতেছে। দ্যাটস ইট। আশা করি এখান থেকে আর কোনো কোশ্চেন তোমাকে না বোঝার কিছু নাই, আমরা অনেক বুঝে ফেলছি। আমরা বইয়ের মধ্যে ঢুকি, নিচের দিকে আছে সেটা হচ্ছে রেডিয়াস আলনা, কিচ্ছু লাগবে না। তোমাকে মনে রাখতে হবে রেডিও, রেডিও ঘরের বাইরেও থাকে ঘরের ভেতরেও থাকে। তাহলে বাইরে থাকে রেডিও, সাধারণত কি হয় ঘরের রেডিও অ্যান্টেনা কোথায় থাকে, ঘরের বাইরে থাকে। তাহলে তুমি এইভাবে যদি দাঁড়াও, এইভাবে যদি রাখো, তাহলে যেটা তোমার দেহের বাইরের দিকে সেটা হচ্ছে রেডিয়াস, আর আলনা, আলনা থাকে ঘরের ভেতরে, তাহলে এটা ভেতরের দিকে হচ্ছে আলনা। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটা হচ্ছে রেডিয়াস এবং আলনাতে দুইটা প্রসেস থাকে, করনয়েড প্রসেস আর ওলেকেরনন প্রসেস। এন্ড লাস্ট অফ অল সেটা হচ্ছে কার্পাল অস্থি। সংখ্যাটা জাস্ট লাগবে 8টা। কার্পাল অস্থির সংখ্যা কয়টা? 8টা। হাতের যে কবজির অস্থি এটার নাম হচ্ছে কার্পাল অস্থি। আচ্ছা, মেটাকার্পাল ফ্যালাঞ্জাস লাগবে না, আমরা নিম্নাঙ্গের অস্থি সমূহের মধ্যে আসি। শ্রোণী অস্থি চক্র সংখ্যা কয়টি? 2টি। শ্রোণী অস্থি চক্র বা পেলভিক গার্ডেলের সংখ্যা হচ্ছে 2টি, বাট প্রত্যেকটা অংশে 3টা করে পার্ট থাকে, ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। এত কিছু জানা লাগবে না এখান থেকে, তুমি জাস্ট এর ভেতরে এই পুরুষ এবং মহিলা শ্রোণী চক্রের পার্থক্যটা রিডিং দিও। এটা কখনো কখনো খতে আসতে দেখা যায়, আর কিছু এখান থেকে লাগবে না। চলে আসো আমাদের ফিমারের মধ্যে। ফিমারের মধ্যে একটা লাইনই লাগবে, 2টা লাইন লাগবে। তার মধ্যে 1 নাম্বার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটি মানব দেহের সবচেয়ে দীর্ঘ বা বড় অস্থি কোনটি? ফিমার, পায়ের যে উপরের যেই অস্থিটা। এন্ড মজার কথা হচ্ছে কই এটা একটু পরে পাবো, একটু পরে পাবো না, এই যে এর আগেই তো থাকার কথা। কই 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 উইলিয়াম ইসচিয়াম পিউবিস, এই যে এই লাইনটা, সেটা হচ্ছে অ্যাসিটাবুলাম। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, এটাকে তুমি 3 স্টারে দেখাও। অ্যাসিটাবুলাম নামক একটি অগভীর অংশ রয়েছে, এতে ফিমারের মস্তক আটকানো থাকে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ 2টা এমসিকিউ। হিউমেরাসের মস্তক আটকানো থাকে গ্লিনয়েড গহ্বরে, আর ফিমার পায়েরটা পায়েরটা হচ্ছে ফিমার, ফিমারের মস্তক আটকানো থাকে অ্যাসিটাবুলামে। খবরদার, এই 2টা খুবই 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 ইম্পর্টেন্ট এমসিকিউ, খবরদার যেন ভুল না হয়। বাস, আমরা চলে আসি, সেটা হচ্ছে নিচের দিকে একটা কথা লেখা আছে পরের পৃষ্ঠায় উপরের দিকে, সেটা হচ্ছে ফিমারের প্রান্তে প্যাটেলা নামক একটি ত্রিকোণাকার অস্থি পাওয়া যায়। এখান থেকে তোমার পড়তে হবে প্যাটেলা একটি সিসাময়েড অস্থি। সিসাময়েড অস্থি কারা? যারা টেন্ডন থেকে তৈরি হয়েছে তারা সিসাময়েড অস্থি। তাহলে সিসাময়েড অস্থি কোনটি? প্যাটেলা সিসাময়েড অস্থি। টিবিয়া থেকে যেটা লাগবে, টিবিয়াটা বেশি মোটা হয় আর ফিবুলা দেখতে দীর্ঘ জষ্ঠির মতো। এখান থেকে আর কিছু জিনিস লাগবে না। টার্সাল অস্থির সংখ্যা 7টা। টার্সাল অস্থির সংখ্যা কয়টা? 7টা। তাহলে কার্পাল অস্থি 8টা, টার্সাল অস্থি 7টা। এখন আসো তস্থি এবং তরুণাস্থির মধ্যে যেই আমাদের পার্থক্যটা। অস্থি ফার্স্ট অফ অলের মধ্যে আমরা ঢুকবো, যে অস্থি আসলে কি জিনিস। আমরা এখান থেকে সংজ্ঞাটা আমরা সবাই জানি, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, আমি বলে দিচ্ছি। 1 নাম্বার কথা, অস্থি একটা যোজক টিস্যু দ্বারা আবৃত থাকে যার নাম পেরিঅস্টিয়াম, এবং অস্থিতে জৈব উপাদানের মাত্রা 40, অজৈব মাত্রা হচ্ছে 60। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর মাতৃকাতে কয় ধরনের কোষ? 4 ধরনের। কি কি? নামটা মুখস্থ রাখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, 40%, 60%, এটা বোর্ডে এসে গেছে। এরপরে আসো অস্থির প্রকারভেদ। আমরা জানি অস্থি 2 প্রকার, একটাকে বলা হয় নিরেট অস্থি, যার মধ্যে কোনো ছোট ছোট গহ্বর থাকে না, আর একটা হচ্ছে স্পঞ্জি বা ফাঁপা অস্থি, যার মধ্যে ছোট ছোট গহ্বর থাকে। সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে নিরেট অস্থি, এবং নিরেট অস্থির গঠনটা আমাদের ব্যাখ্যা করতে হবে। এখন নিরেট অস্থি কতগুলো একক নিয়ে গঠিত, এদেরকে বলা হয় হ্যাভার্সিয়ান সিস্টেম বা হ্যাভার্সিয়ান তন্ত্র। তাহলে হ্যাভার্সিয়ান তন্ত্র কি? নিরেট অস্থির গাঠনিক একক। দ্যাটস ইট, নিরেট অস্থির গাঠনিক একক। এখন আমরা সেই জিনিসটাই পড়বো, সেটা হচ্ছে একটা হ্যাভার্সিয়ান সিস্টেম। আমাদের এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যেই টপিকটা। এখন কথা হচ্ছে, এইটা বললে আমাদের চিত্র আঁকতে হবে, আমিও চিত্র আঁকবো, আমি যখন আঁকবো তোমরাও আঁকবা। কিন্তু তার আগে একটা কথা খেয়াল করো, যে এইটা একটা ধরো একটা ফিমার, তাহলে ফিমারের যে কালো পার্টটা দেখতেছো, এই কালো অঞ্চলটা হইতেছে আমাদের নিরেট অস্থি দ্বারা তৈরি, একদম শক্ত দেখবা। আর
এই যে মাথার থেকে এই অঞ্চলটা দেখতেছো, এই অঞ্চলেরটা হচ্ছে আমাদের হলুদ কালারের যে অঞ্চলটা, এই নিচে এবং উপরে এইটা হচ্ছে আমাদের স্পঞ্জি অস্থি। এর মধ্যে অনেক ছোট ছোট গহ্বর থাকে। আর মাঝখানে যেই পার্টটা দেখতেছো লাল, এটাকে বলা হয় মজ্জা গহ্বর। এই মজ্জা গহ্বর মজ্জা দ্বারা পূর্ণ থাকে। এটা লাল অস্থি মজ্জা। আরো আরেকটা অস্থি মজ্জা আছে হলুদ, সেটা এখানে দেখানো হয় নাই, আমরা দেখবো না। তাহলে চলো আমরা শুরু করি। সেটা হচ্ছে হ্যাভার্সিয়ান সিস্টেম। একটি হ্যাভার্সিয়ান সিস্টেম আমরা এখন আঁকবো। কথা হচ্ছে, তাহলে আমি কি বলছি? আমি বলছি যে নিরেট অস্থির গাঠনিক একক হচ্ছে হ্যাভার্সিয়ান সিস্টেম, তাই না? নিরেট অস্থির গাঠনিক একক হচ্ছে হ্যাভার্সিয়ান সিস্টেম। তো একটা হ্যাভার্সিয়ান সিস্টেমের একদম সেন্ট্রালে একটা হ্যাভার্সিয়ান নালী থাকে। কি থাকে? একটা হ্যাভার্সিয়ান নালী থাকে। এই নালীটার নাম কি? হ্যাভার্সিয়ান। হ্যাভার্সিয়ান আবিষ্কারকের নাম অনুযায়ী হয়েছে হ্যাভার্সিয়ান নালী বা হ্যাভার্সিয়ান ক্যানাল। একটা হ্যাভার্সিয়ান ক্যানালের মধ্যে একটা আর্টারি থাকে, একটা ভেইন থাকে এবং একটা নার্ভ থাকে। কেমন? তাহলে একটা প্রত্যেকটা হ্যাভার্সিয়ান সিস্টেমের কেন্দ্রে আমরা যখন শুরু করব তখন লেখাটাই হবে প্রতিটি নিরেট অস্থির গঠন ব্যাখ্যা করো। প্রতিটি নিরেট অস্থির গঠনিক একক হচ্ছে হ্যাভার্সিয়ান সিস্টেম। প্রতিটি হ্যাভার্সিয়ান সিস্টেম অসংখ্য হ্যাভার্সিয়ান সিস্টেমের কেন্দ্রে সেন্ট্রালে কি থাকে? একটা হ্যাভার্সিয়ান নালী থাকে। হ্যাভার্সিয়ান নালীর মধ্যে একটি আর্টারি তথা ধমনী, একটি শিরা এবং একটি নার্ভ তথা স্নায়ু প্রবেশ করে। আমি যে কথা বলতেছি সেটাই লিখে দিয়ে আসলাম। এখন এই হ্যাভার্সিয়ান নালীকে ঘিরে ছোট 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 কিছু গহ্বর পাওয়া যায়। ছোট ছোট কি পাওয়া যায়? কুঠরি। চিনো কুঠরি কাকে বলে? কবুতরের খোপ দেখছো না ছোট ছোট? এই ছোট ছোট ঘরের মতো জায়গাগুলোকে বলা হয় কুঠরি বা গহ্বর। তো এই যে ছোট ছোট কুঠরি বা গহ্বর, এই গহ্বরের মধ্যে হচ্ছে আমাদের অস্থিকোষগুলা অবস্থান করে। এই একটা অস্থিকোষ, এই একটা অস্থিকোষ, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এই আর একটা অস্থিকোষ। এটা হচ্ছে অস্থিকোষ। নিউক্লিয়াসটাও দিয়ে দিই, সমস্যা কি? এটা হচ্ছে এটার নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস। এইভাবে প্রত্যেকটা কুঠরির মধ্যে কি বলছি, এই প্রত্যেকটা কুঠরির মধ্যে এক একটা করে অস্থিকোষ থাকে। তো প্রশ্ন হচ্ছে এই কুঠরির নাম হইতেছে ল্যাকুনা। কুঠরির নাম কি? ল্যাকুনা। আর এরা হচ্ছে প্রত্যেকটা অস্থিকোষ। প্রত্যেকটা কি? অস্থিকোষ। এখন চিন্তা করো, এটা একটা স্তরের মতো তৈরি হয়েছে না? এটা একটা লেয়ারের মতো একটা সার্কেল তৈরি করছে না? এই একটা টোটাল লেয়ার বা সার্কেলকে বলা হয় হচ্ছে ল্যামেলি। কি বলা হয়? ল্যামেলি। প্রত্যেকটা হ্যাভার্সিয়ান সিস্টেমে প্রায় 5 থেকে 15টা ল্যামেলি থাকে। এই 5 থেকে 15টা ল্যামেলি একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা সজ্জিত হয়ে একটা কি গঠন করে? একটা হ্যাভার্সিয়ান সিস্টেম গঠন করে। একটা হ্যাভার্সিয়ান সিস্টেম, হ্যাভার্সিয়ান সিস্টেম ডেভেলপ করে। কিন্তু তার আগে একটা কথা আছে, এ একটা ঘর, এ একটা ঘর, তাহলে দুইটা ঘরের মাঝখানে কি লাগবে? একটা সংযোগ লাগবে না? তো এরা এই প্রত্যেকটা কুঠরি তথা ল্যাকুনা থেকে ছোট্ট ছোট্ট কিছু নালিকা বের হয়। ছোট্ট ছোট্ট কিছু কি হয়? ছোট্ট ছোট্ট নালিকা বের হয়, যে নালিকার মাধ্যমে সে আশেপাশে এবং উপরে নিচে অবস্থিত যে ল্যাকুনাগুলা আছে সেই ল্যাকুনার সাথে সংযোগ রক্ষা করে। এদেরকে বলা হয় হচ্ছে ক্যানালিকুলি। কি বলা হয়? ক্যানালিকুলি। বুঝা গেছে? ক্যানাল শব্দের অর্থ কি? নল, নালা। ক্যানালিকুলি হচ্ছে ছোট নাল, নালিকা। তাহলে এটা একটা কি হলো? ল্যামেলি। তাহলে তুমি যখন আঁকবা এরকম মিনিমাম 3টা আঁকবা। এখানে আমি আর একটা আঁকতেছি জাস্ট ফর ছবিটা দেখানোর জন্য, যে তুমি পরীক্ষার হলে এক্স্যাক্টলি আমি যেভাবে ছবিটা দিচ্ছি সেই ছবিটা আঁকলেই তোমার হয়ে গেছে। ঠিক আছে? বেশি কিছু আসলে করার নাই।
ভেতরে কোষগুলা দিবে এবং 100% পেন্সিল ইউজ করবা, কোনো কালার পেন ইউজ করো না, খবরদার। আমি কালার পেন ইউজ করতেছি তোমাদের বুঝতে সুবিধা হবে এজন্য। নো কালার পেন ইজ অ্যালাউড, ওকে? কোনো কালার পেন ইউজ করা যাবে না, ভুলেও ইউজ করো না। শুধু শিরোনাম লেখার জন্য নীল কালি তোমরা ইউজ করবা বোর্ডে। এই যে পরস্পরের সাথে যুক্ত করে দিবা, পরস্পরের সাথে আগে যুক্ত করবা, তারপরে উপরে নিচে, নিচে উপরে, যেভাবে ইচ্ছা এরকম ছোট ছোট নালিকা দিয়ে দিবা, ঠিক আছে? বাস, আমি দুইটাই আঁকলাম, তোমরা সময় স্বল্পতার জন্য তোমরা এর উপরে আরেকটা স্তর আঁকবা, 3টা ল্যামেলি যাতে হয়, ঠিক আছে? দ্যাটস অল হচ্ছে হ্যাভার্সিয়ান সিস্টেম। আমাদের বইতে আসলে এই কথাগুলাই বলতে, আমি যে কথাগুলো বললাম এবং যে ছবিগুলো আসলে তোমাকে দেখাইলাম, আমরা সরাসরি চলে যাব হচ্ছে স্পঞ্জি অস্থির মধ্যে। স্পঞ্জি অস্থির মধ্যে একটা কথা লাগবে, সেটা হচ্ছে স্পঞ্জি অস্থি শিশুদের প্রায় সব স্পঞ্জি অস্থি অস্থি হচ্ছে স্পঞ্জি অস্থি, পাখিদেরও স্পঞ্জি অস্থি বেশি থাকে সবগুলাই। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে নিরেট অস্থির গাঠনিক একক যদি গাঠনিক একক যদি হ্যাভার্সিয়ান সিস্টেম হয়, তাহলে স্পঞ্জি অস্থির গাঠনিক এককের নাম কি? সেটা সুন্দর একটা নাম আছে, কই, এই যে স্পঞ্জি অস্থির গাঠনিক এককের নাম হচ্ছে ট্রাবেকুলি। কি নাম? ট্রাবেকুলি। এবং এদেরকে বলা হয় ক্যানসেলাস বা ট্রাবেকুলার অস্থি, ঠিক আছে? কারণ এদের গাঠনিক এবং কার্যিক একক হচ্ছে ট্রাবেকুলা, যা ল্যামেলি অস্থি কোষ ইত্যাদি গঠিত, এবং মানুষের 20% থাকে হচ্ছে স্পঞ্জি অস্থি। বাস, আর কিছু এখান থেকে লাগবে না। এইখানে কিছু অস্থির প্রকারভেদ আছে, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অনিয়তাকার, মানে কি ইরেগুলার, নির্দিষ্ট কোনো আকার আকৃতি নাই, সেটা হচ্ছে কশেরুকা। আর একটা হচ্ছে বায়ুপূর্ণ অস্থি, সেটা হচ্ছে ম্যাক্সিলা। এই দুইটা মনে রাখলেই হবে। নিরেট অস্থি স্পঞ্জি অস্থির পার্থক্য তুমি অলরেডি, আমি তোমাকে অলরেডি পড়াই দিছি, একটা দেখে যেতে পারে, এটা ক্ষতে দেয়। অস্থির কাজ রিডিং দিবা, এখান থেকে আর কিছু লাগবে না। আমি এটুকু অলরেডি দাগাই দিছি। কোমল অস্থিতে চলে আসো। কোমল অস্থি ইংলিশ হচ্ছে কার্টিলেজ, সংজ্ঞাটা লাগবে। আমরা সবাই জানি যে এদের মধ্যে তরুণাস্থির যে কোষ, সেই কোষের নাম হচ্ছে কন্ড্রোসাইট, এবং যেটার মাতৃকার নাম কন্ড্রিন, এবং যেটার আবরণের নাম হচ্ছে পেরিকন্ডিয়াম। তাহলে কন্ড্রোসাইট, কন্ড্রিন, পেরিকন্ডিয়াম, 3টা কথা জানলেই শেষ। তরুণাস্থির কাজের মধ্যে আর লাগবে না। এইখানে 4 নাম্বার তরুণাস্থির কাজের মধ্যে 4 নাম্বার পয়েন্টটা এমসিকিউ এর জন্য 3 স্টার কোশ্চেন। সেটা হচ্ছে দেহের সবচেয়ে শক্তিশালী ও দৃঢ় তরুণাস্থির উত্তর নাম কি? উত্তর হচ্ছে ফাইব্রোকার্টিলেজ। আমাদের এরপরে যেই কথাটা, চিত্রটা দেওয়া আছে, সেটা হচ্ছে তরুণাস্থির প্রকারভেদ। এটা এমসিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং হালে এটা সিকিউতে আসতেছে যে দুই প্রকার তরুণাস্থি বা 3 প্রকার তরুণাস্থি পার্থক্যের ছক আকারে লিখতে বলতেছে। সো এটা তোমরা সিকিউ এমসিকিউ দুইভাবেই পড়তে হবে। তুমি একটু ভেতর থেকে পড়ে নিলে খুবই ইজি। আমি তোমাকে যেটা পড়াবো সেটা হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি কোথায় পাওয়া যায় খেয়াল করো। অনেক জায়গা আছে, এটা আমরা মুখস্থই করবো না, আমরা বাকিগুলা মুখস্থ করবো। খেয়াল করো, স্থিতিস্থাপক বা পীততন্তুময়, মনে রাখবা আপু দিয়ে। কি দিয়ে? আপু দিয়ে। দেখো, আতে হচ্ছে আলাজিহবা, বা আতে এই জিনিসটা অনেকে আপু দিয়ে মনে রাখে, অনেকে এপু দিয়ে মনে রাখে। আমি আ দিয়ে আলাজিহবা বা এপিগ্লোটিস মনে রাখতাম। পিতে হচ্ছে পিনা, বহিকর্ণের পিনা। ইউতে হচ্ছে ইউস্টেশিয়ান নালী। শ্বেত তন্তুমা, আমি আগেই বলছিলাম যে শ্বেতের কি, এই শে দিয়ে মনে রাখবা হচ্ছে কশেরুকার শে। দুটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে অস্থির সাথে টেন্ডন। টেন্ডন দেখতে সাদা, শ্বেত মানেই সাদা, এটা অটোমেটিকলি বোঝা যায়। চুনময় বা ক্যালসিফাইড, মনে রাখবা চুনময় মাথা। কিভাবে মনে রাখবো? চুনময় মাথা দিয়ে মনে রাখবো। মাথা মানে কি? মস্তক মানে হেড। হিউমেরাস এবং ফিমারের মস্তকে কি ধরনের তরুণাস্থি পাওয়া যায়? চুনময়। মানে কি? এর মধ্যে যে ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সে ক্যালসিয়ামের পরিমাণ বেশি। এই ক্ষেত্রে ম্যাট্রিক্সে প্রচুর ক্যালসিয়াম কার্বনের জমা থাকে, ফলে অনেকটা অস্থির মতো শক্ত রূপ ধারণ করে। দ্যাটস ইট। এখান থেকে আর সেরকম কিছু পড়ার নাই। অস্থি এবং তরুণাস্থি হচ্ছে তুমি ছোটবেলা থেকে পড়ে আসতেছো, ভেতরে পড়লে অটোমেটিকলি তোমরা বুঝবা। খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা। মিনিমাম এখানে টোটাল 9টা দিছে, মিনিমাম 5টা পয়েন্ট একদম ছোটস্থ করে যাবা। আসো আমরা সামনের দিকে চলে আসি। সেটা হচ্ছে এই অধ্যায়ের আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে অ্যাটলাস। প্রথম সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশরুকার নাম হচ্ছে অ্যাটলাস। অ্যাটলাসের 5টা বৈশিষ্ট্য আছে, চিত্র সহ আমাদের আঁকা শিখতে হবে। দেখো, অ্যাটলাস আঁকাটা খুবই ইজি, আঁকাটা খুব ইজি। আমরা যদি আদর্শ কশেরুকার গঠন আঁকতে পারি, অ্যাটলাস আঁকা খুব ইজি। এই ছবিটা জাস্ট চোখের মধ্যে ভাষায় তুমি 5টা পয়েন্ট লিখতে পারবা। দেখো, তুমি খেয়াল করতেছো যে এদের সেন্ট্রাম বেশ বড়। ফার্স্টে খেয়াল করতেছো তুমি দেখতে আংটির মতো, আংটির মতো। আমাদের মেডিকেলে একটা খুব প্রচলন আছে, ঠিক আছে, প্রেমিক প্রেমিকাকে অ্যাটলাস পরায় দেয়।
সো দ্যাটস ইট, একটা আংটির মতো। 2 নাম্বার সেন্ট্রাম এবং স্পাইনাস প্রসেস অনুপস্থিত। এখানে কোনো সেন্ট্রামও নাই, এখানে কোনো স্পাইনাস প্রসেস নাই, তাহলে সেন্ট্রাম আর স্পাইনাস প্রসেস অনুপস্থিত। 2 নাম্বার ভার্টিব্রাল ফোরামেন বেশ বড়, দেখো বিশাল একটা বড় ভার্টিব্রাল ফোরামেন বললাম এখানে আছে। 3 নাম্বার ট্রান্সভার্স প্রসেস বেশ বড় ও ধমনী ছিদ্রযুক্ত। ট্রান্সভার্স প্রসেসটা বেশ বড় এবং এর মাঝখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রকে বলা হয় ধমনী ছিদ্র। লাস্টে একজোড়া সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট বিদ্যমান, বেশ বড় একজোড়া সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট বিদ্যমান। বাস কাহিনী শেষ। আরেকটা জিনিস এমসিকিউ আসে, সেটা হচ্ছে দ্বিতীয় সার্ভাইকাল কশেরুকার নাম কি? অ্যাক্সিস। তাহলে প্রথমটার নাম হচ্ছে অ্যাটলাস আর দ্বিতীয়টার নাম কি? দ্বিতীয়টার নাম হচ্ছে অ্যাক্সিস। আশা করি মুখস্থ থাকবে একটু। আচ্ছা, এখান থেকে পড়ার আর কিছু নাই, আমরা সরাসরি চলে আসছি পেশি টিস্যুর গঠন এবং কাজের মধ্যে। আমরা সরাসরি চলে যাব হইতেছে পেশি টিস্যুর গঠন ও কাজে। পড়ার আগে আমরা চলে আসব 3 প্রকার পেশির যে পার্থক্য, সেই পার্থক্যের যে ছক, এই ছকটাই হচ্ছে আমাদের মুখস্থ করতে হবে। দেখো আমি তোমাকে এটাই মুখস্থ করায় দিব। ফার্স্ট অফ অল কথা, আমরা জানি রৈখিক পেশিকে বলা হয় ঐচ্ছিক পেশি, যেটার অপর নাম হচ্ছে অমসৃণ পেশি। কারণ রেখা আছে, আড়াআড়ি দোড়া কাটা দাগ আছে, রেখা থাকার কারণে সেটা কি হয়ে গেছে? অমসৃণ। আর যেটা মসৃণ মানে কি? সেটা এখানে কোনো রেখা নাই, তাহলে সেটা হচ্ছে অরৈখিক পেশি। অরৈখিক পেশি বা অনৈচ্ছিক পেশি। আর একটা পেশি আছে কার্ডিয়াক পেশি বা হৃদপেশি, এটা আমরা সবাই জানি। ফার্স্ট অফ অল পেশিতন্তুর গঠনের যে আকারটা কিরকম আমরা সবাই জানি। রৈখিক পেশিটা হচ্ছে একটা রেখা কি হয়? নলাকারের মতো হয় না? চিকন একটা নল কল্পনা করো, সেটা কি? রেখা আকৃতির। রৈখিক পেশি নলাকৃতির, মসৃণের ম দিয়ে মাকু আকৃতির। আর হৃদপেশি হচ্ছে শাখান্বিত। হৃদপেশিটা কি? শাখান্বিত। দৈর্ঘ্যবাদ পেশিতন্তুর ব্যাসবাদ সার্কোলেমা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সার্কোলেমাটা খুবই গুরুত্বপূর্ণ। সার্কোলেমা কি? আমরা জানি, ধরো এটা একটা পেশি কোষ, এটা একটা কি? পেশি কোষ। তাহলে আমরা সাধারণত পেশি কোষটাকে কোষ না বলে, যেহেতু এটা তন্তুর মতো, আমরা বলে থাকি পেশি তন্তু। প্রত্যেকটা পেশি তন্তুর একটা সুন্দর আবরণ থাকে। সুন্দর কি থাকে? একটা আবরণ থাকে। কালো কালার যেটা দিচ্ছি এটা হচ্ছে আবরণ। এই আবরণটার নাম হচ্ছে সার্কোলেমা। এটা আমাদের এই অধ্যায় সার্কোলেমা, এই অধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, সেটা হচ্ছে পেশি তন্তুর আবরণের নাম কি? সার্কোলেমা। ভুল হবে? আর জীবনেও ভুল হবে না। তাহলে রৈখিক বা ঐচ্ছিক পেশি যেটা, সেটা তো স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারতেছো, ঐচ্ছিক পেশিগুলো আমাদের বেশি কাজ করি, ঐচ্ছিক পেশিগুলো বেশি শক্ত হয়। তার মানে ঐচ্ছিক পেশি সার্কোলেমা স্পষ্ট, অনৈচ্ছিকে অস্পষ্ট, মিল আছে, আর হৃদপেশিতে সূক্ষ্ম। নিউক্লিয়াসের সংখ্যা রৈখিক পেশিতে যেহেতু প্রচুর পরিমাণে কাজ করতে হয়, এই জন্য নিউক্লিয়াসের সংখ্যা কয়েকশো, বাকি দুইটায় একটা। অনুপ্রস্থ রেখা, আরে রেখা আছে বলেই তো রৈখিক, তাহলে এইটায় রেখা আছে, রেখা নাই বলেই তো এটা মসৃণ। আর হৃদপেশি যেহেতু শাখান্বিত, তাহলে এইখানেও রেখা আসবে। তাহলে রেখা নাই একমাত্র মসৃণ পেশিতে, বাকি দুই জায়গায় রেখা আছে। নিউক্লিয়াসের অবস্থা, যেহেতু সংখ্যায় একাধিক, তাহলে 100% এটা ছড়ায় ছিটায় থাকবে, তাহলে এটা থাকবে পরিধির দিকে। আর বাকি দুইটা নিউক্লিয়াসের সংখ্যা যেহেতু একটা করে, তাহলে তারা থাকবে কি? কেন্দ্রে। এটাই হচ্ছে হৃদপেশিতে কেন্দ্রে থাকে, আর মাকু আকৃতির পেশিতে থাকে স্ফীত অংশে। তুমি যদি আমার ছবির দিকে একটু তাকাও, তুমি যদি, আমি কেবল যে ছবিটা আঁকছি দেখো, এর স্ফীত অংশে বলে আমি নিউক্লিয়াসটা দিচ্ছি, ঠিক আছে, সবচেয়ে মোটা অংশে। আচ্ছা, এরপরে খেয়াল করো শাখা প্রশাখা। শাখা আছে যার, তারই হচ্ছে শাখান্বিত। তাহলে যেটা শাখা প্রশাখা যুক্ত সেটাই হচ্ছে হৃদপেশি। হৃদপেশি কেবলমাত্র শাখা প্রশাখা যুক্ত, বাকি দুইটা শাখাবিহীন। ইন্টারক্যালাটেড ডিস্ক একমাত্র আমাদের হৃদপেশিতে থাকে, বাকি দুইটা থাকে না। প্রকৃতি কি? ঐচ্ছিক, অনৈচ্ছিক। অনৈচ্ছিক। সংকোচনের ক্ষমতা দ্রুত, শক্তিশালী, মন্থর, দীর্ঘস্থায়ী, পরিণমিতভাবে দ্রুত। আর অবস্থান কোথায় কোথায় পাওয়া যায়, এইটা আরো ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। দেখো আমাদের সবকিছু বলা মুখস্থ হয়ে গেছে। দ্যাটস ইট, আমাদের পেশি শেষ। পেশিতে টান পরে কিন্তু ধাক্কা দেয় না কেন, এটা রিডিং দিবা, কিচ্ছু লাগবে না, না বুঝলেও সমস্যা নাই, ব্যবহারিক তো আমাদের পড়তে হবে না। চলে আসো কঙ্কালের কার্যক্রম এবং রডস ও লিভার তন্ত্র। রডস লিভার মানে কি? রড, যেই রড দিয়ে বাড়ি বানায় সেই রড। আর লিভার মানে কি? যেই লিভার তোমার আমার দেহের মধ্যে আছে না। লিভার শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছুকে আপলিফট করে। এখন
রড লিভার হচ্ছে এমন একটা যান্ত্রিক ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে তুমি অল্প বল বা অল্প শক্তি বা অল্প কাজ সম্পাদন করে বেশি পরিমাণে আউটপুট পাইতে পারো, বেশি পরিমাণে আউট পাইতে পারো। যেরকম ঠেলা গাড়ি একটা রড ও লিভারের সিস্টেমের একটা চমৎকার উদাহরণ, ঠিক আছে? এটা আমরা সবাই জানি। তো এই আমাদের দেহের যেই অস্থি পেশি এবং যেই ভার, অর্থাৎ আমাদের যেই বল এক্সট্রা ফোর্স আছে, সেইটাও এরকম সুবিধা নেওয়ার জন্য একটা সিস্টেম ডেভেলপ করে যার নাম হচ্ছে রড এবং লিভার সিস্টেম। তো আমরা বুঝতে পারছি রড লিভার সিস্টেম আসলে কি। এই রড এবং লিভার সিস্টেমের চারটা অংশ পাওয়া যায়। একটা হচ্ছে লিভার বাহু, পিভট, প্রচেষ্টা, ভার। সবসময় একবার লিভার বাহু হিসেবে কাজ করবে হচ্ছে আমাদের হাড্ডিগুলা। পিভট হিসেবে কাজ করবে। পিভট মানে কি আমি বুঝাই, দেখো ধরো এইটা একটা রড, এইখানে একটা এরকম তিন কোণা স্ট্রাকচার দিছো এবং এইখানে তুমি ধরো একটা বল দিছো যেটা নিচের দিক কাজ করতেছে এবং তুমি এই পাশে হাত দিয়ে টান দিয়ে ধরে রাখছো নিচের দিকে যাতে সাম্য অবস্থায় থাকে, তখন এই জায়গাটাকে বলা হয় হচ্ছে, এই স্ট্রাকচারটাকে বলা হয় পিভট। তাহলে আমাদের তুমি বুঝতে পারছো পিভট হিসেবে কাজ করবে অস্থি সন্ধি, প্রচেষ্টা হচ্ছে পেশির বল, আর ভার হচ্ছে এক্সট্রা যেই পার্টটা দিচ্ছি, যে ওজন সরাতে হবে বা উঠাতে হবে। এখন আমাদের যেই প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী লিভার, এখান থেকে যে জিনিসটা আমাদের লাগবে, আমি একটা সুন্দর ছক করে দিই। দেখো ফার্স্ট এইভাবে লেখো, প্রথম, দ্বিতীয়, এমসিকিউ এর জন্য যে তথ্যগুলো লাগবে, আর একটা হচ্ছে আমাদের তৃতীয়। তাহলে 1 2 3, তাই না? 1 2 3, অসামান্য গতি, প্রভা, পপি, ভাপি। তাহলে আমরা কিভাবে মুখস্থ করব? 1 2 3, অসামান্য গতি, প্রভা, পপি, ভাপি। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা দিয়ে আসলে কি বুঝাইলেন আপনি? কিছু বুঝলাম না। অতে হচ্ছে অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায় কোন শ্রেণীর লিভারে? প্রথম শ্রেণীর লিভারে। সামান্য বল প্রয়োগে, দেখো কথাটা এরকম হয়ে গেছে, সামান্য বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায় কোন শ্রেণীর লিভারে? দ্বিতীয় শ্রেণী। দ্রুত গতির সঞ্চালন, দ্রুত গতির সঞ্চালন পাওয়া যায় কোন শ্রেণীর লিভারে? তৃতীয় শ্রেণীর লিভারে। এখন প্রথম শ্রেণীর লিভারের স্ট্রাকচারটা কেমন? এক পাশে প্রচেষ্টা আর এক পাশে ভার, এরকম। এই পাশে ধরো ভার, এম ভর নিচের দিকে কাজ করতেছে, আর তাহলে এই দুইটা বলতে বোঝানো হচ্ছে দুই পাশের অবস্থাটা কিরকম। এক পাশে প্রচেষ্টা, তাহলে এটা কি, সরি, এইটা হচ্ছে আমার ভার, এটা হচ্ছে আমার ভার। তাহলে এক পাশে ভার হলে আর এক পাশে 100% কি হবে? প্রচেষ্টা হবে, ছন্দ তাই বলে। তাহলে মাঝখানে থাকবে হচ্ছে আমার কি? পিভট। তাহলে বলো তো প্রথম শ্রেণীর লিভারে পিভট থাকে কিসের মধ্যে? প্রচেষ্টা এবং ভারের মধ্যে। দেখো তুমি বললাম লিখতেও পারবা ব্যাখ্যা, এমসিকিউ আসলেও সেটা দিতে পারবা। তাহলে তুমি বলো তো এই জিনিসটাকে যদি তুমি সাম্য অবস্থায় রাখতে চাও তোমাকে কি করতে হবে? এই জায়গাটা নিচের দিকে টেনে ধরতে হবে, এইটাকেই বলা হয় প্রচেষ্টা। তাহলে পপি বলতে কি বুঝাইছি? পপি মানে হচ্ছে প্রপি, মানে এইটা ধরো লিভার বাহু, এর এক প্রান্তে থাকবে হচ্ছে পিভট, পিতে হচ্ছে পিভট, আর এক পাশে থাকবে হচ্ছে প্রচেষ্টা। তাহলে মাঝখানে কি থাকবে? ভার, ধরো এম ভার, তাহলে সে নিচের দিকে কাজ করবে। তাহলে তোমার এখানে কি করতে হবে? ঠিক উল্টা দিকে প্রচেষ্টা দিতে হবে, উল্টা দিকে প্রচেষ্টা দিতে হবে। কথা বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে ভর যেটা ভার যেটা, সেটা হচ্ছে প্রচেষ্টার পিভটের মাঝখানে থাকে। তুমি যদি উপর দিকে ধরে রাখো তাইলেই সে এই বলটা, ভারটা সাম্য অবস্থায় থাকবে। ভাপি মানে কি বুঝায়? এই ধরো লিভার বাহু, পিতে হচ্ছে পিভট, এই দিকে ধরো পিভট আছে, আর এই পাশে হচ্ছে আমার ভার আছে, এদিকে হচ্ছে আমার ভার কাজ করতেছে। তাহলে তুমি অটোমেটিকলি সে নিচের দিকে নামবে। তাহলে তখন কি করতে হবে? পিভট এবং ভারের মাঝখান দিক দিয়ে উল্টা দিকে তোমার প্রচেষ্টা দিতে হবে, অর্থাৎ ফোর্সটা হবে ভার এবং পিভটের মাঝখানে, ভার যেদিকে কাজ করতেছে ঠিক তার উল্টা দিকে। আশা করি বুঝাতে পারছি। এখানে সেই কথাগুলাই বলছে, সুন্দর করে পড়ে ফেললেই হবে। দেখো দ্রুত গতির সঞ্চালন, আমি তোমাকে যেটা বললাম দ্রুত গতির সঞ্চালন তৃতীয় শ্রেণীর লিভার, জাস্ট নোট করবা, একটু নোট করে
নোট করে, এই দেখো সামান্য দ্বিতীয় শ্রেণীর লিভার, নোট করে তুমি জাস্ট পড়বা, ইনশাল্লাহ সব কমন। এরপরে এখান থেকে আর সেরকম কিছু নাই, হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশি সমন্বয় রিডিং দিবা, এখান থেকে পড়ার কিছু নাই। অস্থি ভঙ্গের মধ্যে আমাদের এমসিকিউ আছে, সেটা হচ্ছে অস্থি ভঙ্গ কয় প্রকার। চিকিৎসা শাস্ত্র মতে অস্থি প্রকার 3 প্রকার। এখান থেকে তোমার এমসিকিউ কি দিবে জানো, নিচের কোনটি বদ্ধ ধরনের হাড় ভাঙ্গা, উত্তর হচ্ছে সাধারণ অস্থিভঙ্গ। তাহলে এই অপর নামগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, যে সাধারণ অস্থিভঙ্গের অপর নাম বদ্ধ, যৌগিক বা উন্মুক্ত। যৌগিক অস্থিভঙ্গের নাম হচ্ছে উন্মুক্ত। এবং এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এই লাইনটা লাগবে, সেটা হচ্ছে হাড়ের টুকরো চামড়া ভেদ করে বেরিয়ে আসে। হাড়ের টুকরো কি হয়েছে, চামড়া ভেদ করে বেরিয়ে আসছে। আর একটা হচ্ছে জটিল বা চাপা, জটিল অস্থিভঙ্গের অপর নাম কি, চাপা অস্থিভঙ্গ। বাস, এখান থেকে আর সেরকম কিছু লাগবে না, আমরা চলে যাই। সেটা হচ্ছে কই কই এই যে অস্থি স্থানচ্যুতি, এটা কতে আসে এই লাইনটা, একটি অস্থি সন্ধিতে অবস্থিত দুটি অস্থির মধ্যে একটি সরে গেলে তাকে স্থানচ্যুতি বলা হয়, এটা আমাদের কতে সংজ্ঞাতে আসে। আচ্ছা, এন্ড এরপর আছে মস্কানো। মস্কানোর হচ্ছে কতে, এই প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট, কতে প্রায় আসে। মস্কানো বা স্প্রেন বলতে কি বোঝো, অস্থি সন্ধিতে আঘাত পেলে সন্ধিকে অবলম্বন দানকারী লিগামেন্টের সৃষ্টি হয় অস্বাভাবিক বৃদ্ধি বা টান, তখন এইটাকে বলা হয় মচকানো। আমরা জানি দুইটা অস্থিকে পরস্পরের সাথে সংযুক্ত করে কে, 100% লিগামেন্ট। তো লিগামেন্ট ধরো তুমি ধরে টান দিছো বা লিগামেন্ট একটা টান লাগছে, তখন সেখানে ব্যথা করবে, এটাই হচ্ছে মচকানো, আসলে কিছুই না। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে সবচাইতে বাজে মচকানোর সৃষ্টি হয় হচ্ছে আমাদের হাঁটুর সামনে অবস্থিত অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা এসিএল সম্পূর্ণ ছিঁড়ে গেলে সবচাইতে বেশি বা মারাত্মক ক্ষতির মচকানো ঘটে। বাস, এন্ড মচকানোর প্রাথমিক চিকিৎসাকে বলা হয় রাইস, আরতে কি রেস্ট, আইতে আইস, আর সিতে হচ্ছে কম্প্রেশন, আর ইতে ইলেভেশন। বাস, এখান থেকে আর কিচ্ছু তোমার পড়া লাগবে না। দ্যাটস অল অ্যাবাউট চলন এবং অঙ্গ চালনা। বেস্ট অফ লাক।